তো স্ল্যাব ব্রিজের ডিজাইন যদি আমরা শুরু করতে চাই তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা গতদিন কালভার্ট আর ব্রিজের মধ্যে পার্থক্য দেখছি। তারপর আমরা বলছিলাম যে ডিজাইন করার জন্য আমাদের দুটো জিনিস ডিজাইন করতে হবে, একটা হচ্ছে ডেক স্ল্যাব আর একটা হচ্ছে কার্ভ বিম। তো ফার্স্টে যদি আমরা ডেক স্ল্যাবের জন্য আসি, ডেক স্ল্যাবের ডিজাইন, আমাদের ক্লাস বেশিক্ষণ হবে না, আমাদের ক্লাস ম্যাক্সিমাম 30 or 40 মিনিটস হবে। সো এইটুকু একটু মনোযোগ ধরে রাখো, আর কোনো কোশ্চেন থাকলে এখনই জিজ্ঞেস করে ফেলো, তাহলে বেটার সামনে বুঝতে। ওকে, তো স্যার এখানে এটা দেয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে হইতেছে তোমাদেরকে ওই লিঙ্কটা শেয়ার করে দিব, যেটা বলতেছিলাম শেয়ার করার কথা। আহ, জি স্যার, আগেরটাও শেয়ার করা হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি ওই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিলে তোমরা হচ্ছে পুরোটাই দেখতে পারবা। যে আমি এই লিঙ্কটা দিয়ে দিব আর কি, যে এখানে সবকিছুই, এখানে তোমরা এই যে আমার ফোল্ডারটা দেখতে পাইতেছো, জি ফোল্ডারে স্যার। দেখতে পাইতেছো এখানে যে 3C314 গাইডলাইন্স, এই গাইডলাইনের ভিতরে গেলেই তুমি সবকিছু দেখতে পারবা। ওকে, ঠিক তোমাদের আছে যে স্যার, রুব্রিক্স ধন্যবাদ। ল্যাব রিপোর্টের টপ পেজ এই ফাইলের মধ্যে আছে, ওয়ার্ড ফাইলটার মধ্যে আছে। সবাই এটাকে পিডিএফ করে তোমরা ডাউনলোড করে ফেলবা। স্যার আজকে ক্লাস রেকর্ডটা করলে ভালো হতো। হ্যাঁ, ক্লাস তো রেকর্ড করতেছি, রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা সামনে আগাই। তো আমাদের ডিজাইন যদি করতে চাই তাহলে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। এই স্টেপগুলো নিয়ে মনে হয় আমি বলছিলাম, তাই না? ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্ট অফ অল করতে হবে হচ্ছে ইফেক্টিভ স্প্যান। তারপর করতে হবে থিকনেস। তুমি স্ল্যাবের থিকনেসটা বের করবা। এরপর তোমার যেটা লাগবে সেটা হচ্ছে লোড বের করতে হবে। লোড বের করার সাথে সাথে তোমার বের করতে হবে কি? মোমেন্ট। মোমেন্ট বের করার পরে তোমার কাজ মেনলি শেষ। তারপর জাস্ট করতে হবে কি? তোমারটা ডিজাইন দ্য রেনফোর্সমেন্ট। তুমি মেইন রেনফোর্সমেন্ট মানে রেনফোর্সমেন্টগুলো কত কত, এটা হয়তো তুমি বের করে ফেলবা। এটার জন্য কিন্তু আমরা সূত্র শিখছি RCC 1-এ, তাই না? আর এগুলো যখন তুমি বের করে ফেলবা তখন তোমার কি হবে? তুমি ডিটেলিং করবা। তো কিভাবে কিভাবে করবা ফার্স্টের থেকেই আসি। তো এগুলো মনে হয় বলছি তোমাদেরকে, কোনটা কোনটা পড়তে হবে না পড়তে হবে। আমাদের অ্যাস্ট্রো 2012 কোডটা আমরা ফলো করতেছি। তো ফার্স্টেই আসি, আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ইফেক্টিভ ডিজাইন, মানে ইফেক্টিভ স্প্যান বলতে একটা কথা আছে। তো ইফেক্টিভ স্প্যানটা কি? আমাদের যে তুমি যদি একটু এই যে আমার কার্সর দেখতে পাইতেছো, মাউসের কার্সরটা, আমার জি কার্সরটা স্যার। মনে হয় দেখতে পাওয়ার কথা। তো তো এখন জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে আমাদের স্ল্যাবের এটা কি? লঙ্গিটিউডিনাল সেকশন। তো লঙ্গিটিউডিনাল সেকশনটা কোথায় গিয়ে তুমি দেখতে পারবা মনে পড়ে? তুমি যদি আমাদের যে ড্যাফোডিলের যেই ব্রিজটা আছে, এই ব্রিজের পানির মধ্যে নাইমা যাও, তারপর তুমি যদি ব্রিজের দিকে তাকাও তাহলে তুমি কিন্তু এই টাইপের একটা সিনারিও দেখতে পাবা, তাই না? তো এই সিনারিওতে তোমার দুই পাশে কিন্তু অ্যাপার্টমেন্ট আছে। এই অ্যাপার্টমেন্টের এই যে দেখো একদম অ্যাপার্টমেন্টের যেখানে শেষ আর এই পাশে অ্যাপার্টমেন্টের জাস্ট পানি টাচ করছে, এইতটুক স্প্যানকে বলা হচ্ছে ক্লিয়ার স্প্যান। ঠিক আছে? বাট কতটুক স্প্যান আমাদের ডিজাইনে কাজ করবে সেটা আমরা বের করব একটা সিম্পল ফর্মুলার সাহায্যে। এই ফর্মুলাটা কি? স্মলার অফ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন সাপোর্ট অ্যান্ড ক্লিয়ার স্প্যান প্লাস স্ল্যাব থিকনেস। মানে কি সেটা? সেটার মানে হচ্ছে, আমি এখানে ইয়া করি, আচ্ছা। তো আমি যেটা বুঝতে চাচ্ছিলাম সেটা হলো, ধরো তোমার তোমার যে এখানে ক্লিয়ার স্প্যান ধরো 30, আমি এটা বেশি নিয়েই যাই। তো ধরো তোমার এখানে এই যে তোমার এখানে ক্লিয়ার স্প্যানটা দেওয়া আছে 30 ফিটের। আর আর তোমার হচ্ছে ফার্স্টে তো আমাদের কোনো স্ল্যাব থিকনেস থাকবে না শুরুর দিকে। তো আমাদের ফর্মুলা কি বলতেছে? ফর্মুলা এস ইকুয়ালস টু স্মলার অফ সেন্টার টু সেন্টার বিটুইন সাপোর্ট। আচ্ছা, এখন এই যে অ্যাপার্টমেন্টটা কত দেওয়া আছে? 2 ফিট। তাহলে আমাদের ইফেক্টিভ স্প্যান এস কি আসবে? মিনিমাম অফ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অথবা ক্লিয়ার স্প্যান প্লাস স্ল্যাব থিকনেস। এখন আমাদের এই যে সাপোর্টের
সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মানে কি, এই যে আমাদের অ্যাপার্টমেন্ট একদম সেন্টার থেকে এইটার সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্সটাকে বোঝানো হইতেছে। তাহলে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কত, ক্লিয়ার স্প্যান প্লাস 2 ফিটের হাফ, এই পাশে 2 ফিটের হাফ। তাহলে এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটাকে বোঝানো যাইতেছে, আমি কি বোঝাতে চাচ্ছি, 30 প্লাস 2 ফিট। আরেকটা যেটা কথা সেটা হইতেছে শুরুতে আমাদের ক্লিয়ার স্প্যান সেটা সেটা আছে কত, 30 ফিট। আর স্ল্যাব থিকনেস আমরা বের করে নিই, সো আমরা স্ল্যাব থিকনেস ফার্স্টে 0 ধরে নিই। তাহলে এই দুইটার মধ্যে মিনিমাম কত, 30। সো আমাদের ইনিশিয়ালে ট্রায়াল ওয়ানে আমরা আমাদের ইফেক্টিভ স্প্যান পাইলাম এস। এখন তুমি যদি তোমার থিকনেস বের করা, স্ল্যাবের থিকনেস বের করার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, 1.2 এস প্লাস 10/30, এবং সব কিছু এসটা দেওয়া লাগবে, ফিটে ইনপুট দেওয়া লাগবে, ফিটে। তাহলে তোমার এখান থেকে স্প্যান কত আসবে, 1.2 ইন্টু 30 প্লাস 10/30 কত আসে, এটা কেউ একটু ক্যালকুলেট করে বলো। আচ্ছা 1.6 ফিট আসছে, ঠিক আছে, এটা ফিট। তো তুমি যদি এটাকে মিটারে কনভার্ট করো কত আসে, সরি ফিট ইঞ্চিতে কনভার্ট করো, 1.6 ইন্টু 12 কত আসে, 19.2 19.2 ইঞ্চি। তো আমরা এটা হচ্ছে, তো 19.2 এটাকে আমরা রাউন্ডিং করে, আমরা অলওয়েজ আপার রাউন্ডিং করব, তো আমরা এটাকে 19.5 ইঞ্চি দিলাম, ঠিক আছে। তো আমরা ট্রায়াল ওয়ানে আমরা এই সব জিনিসপত্র পাইলাম, ঠিক আছে। সেটা হলো আমরা কি পাইলাম, থিকনেস পাইছে হচ্ছে এটা, আর আমাদের স্প্যান পাইছে এটা, এস এর মান পাইছে হইতেছে এটা। তো এবার আমাদের ট্রায়াল 2 দেওয়া লাগবে। তো ট্রায়াল 2তে কি ব্যাপারটা কিরকম দেখো, ট্রায়াল 2 এর জন্য চলে গেছে, আচ্ছা আমার এটা চলে গেছে, তোমাদের খাতা থেকে বলতে হবে। আচ্ছা তাহলে এবার আমাদের ফার্স্ট ট্রায়ালে আমরা কি কি পাইছিলাম, ফার্স্ট ট্রায়ালে আমরা যেটা পাইছি, এস পাইছি কত, 30 ফিট, আর টি মিনিমাম পাইছি কত, 19.5 19.5 ইঞ্চ। এবার আমরা সেকেন্ড ট্রায়াল দিব। তো সেকেন্ড ট্রায়ালে আমাদের এস ফর্মুলা কিন্তু ওইটাই, মিনিমাম অফ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কিন্তু আগেরটাই, কিন্তু এটা তো চেঞ্জ হবে না, এটা তো ক্লিয়ার স্প্যান প্লাস 2, আর আরটা কি ছিল ফর্মুলা, ক্লিয়ার স্প্যান প্লাস স্ল্যাব থিকনেস। তো এবার ক্লিয়ার স্প্যান কত, 30 প্লাস স্ল্যাব থিকনেস কত পাইছি, 19.5 ডিভাইডেড বাই 2। এবার এখানে কত আসে দেখো তো, কোনটা মিনিমাম আসে, স্যার 32 32 তাই না, 32 মিনিমাম আসছে, 32 মিনিমাম আসছে। তো 32 মিনিমাম আসছে, তাহলে এই 32 দিয়ে আমরা এবার তাহলে আবার টি মিনিমামটা বের করব। টি মিনিমাম হচ্ছে এস প্লাস 10 ডিভাইডেড বাই 30। তাহলে এবার কত আসে, স্যার 1.4 1.4 কে তুমি যদি ইয়া করো, 16.8 16.8 তাই না, এত ফিটকে 16.8, এটাকে আমরা রাউন্ডিং করলে কত পাবো, 17 ইঞ্চ। সো দুইবার ট্রায়াল করলে আমাদের যেই থিকনেসটা আসবে, এই থিকনেসটাকে আমরা আমাদের 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 ডিজাইনে ইউজ করব, ঠিক আছে, 17 ইঞ্চি। তো আমাদের ডিজাইনের ইয়াটা হচ্ছে 17 ইঞ্চি, ওকে।
তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এই এস আর টি এর ভ্যালুটা বের করলাম। ক্লিয়ার? আচ্ছা 1.2 কি গুণ দিছিলা? এখানে একটা 1.2 গুণ হবে। তো 1.2 আচ্ছা 1.2 গুণ দিয়ে দেখো এটা কত আসে। আর সেকেন্ড ট্রায়ালে 19.5 ডিভাইডেড বাই 12 হবে না স্যার? 1.68. সরি হ্যাঁ এখানে 12 হবে, এখানে 12, এখানে তো 12 হবে। এখানে কি 12 করে করছিলা? No, sir. তখন এটা ছোট আসার কথা। So 31.625. হ্যাঁ তাহলে আমাদের 32 হবে না, আমাদেরটা হবে 31.625। তাহলে এটা 31.625 এত ফিট। সো এটাকে আমরা রাউন্ডিং করতে পারি। রাউন্ডিং করে আমরা ধরো 31.5 ধরলাম এত ফিট। এবার এইখানে 31.5 বসায় কত আসে? স্যার এখানে আপার রাউন্ডিং করলাম না কেন? এখানে তুমি আপার অথবা মিডিয়াম রাউন্ডিং করো, সমস্যা নেই। স্প্যানটা আমরা হইতেছে একটু মানে কমায় রাখার চেষ্টা করি। আপার রাউন্ডিং করলেও সমস্যা নেই, আপার রাউন্ডিং করলেও তো আগেরটা এসে পড়ে। 1.66. অবশ্য আপার রাউন্ডিং করলে বেটার। আচ্ছা আপার রাউন্ডিং করি, কারণ হচ্ছে আমরা যত রিস্ক কমাইতে যাব, ঠিক আছে, সো আমরা অলওয়েজ বেশি ধরেই ডিজাইনটা করব, তাহলে আমাদের ঝামেলা কম। ঠিক আছে, তাহলে 32 বসাইলে কত আসে? 1.68. আচ্ছা 1.2 গুণ করছো না? জি স্যার। আচ্ছা 1.2 গুণ করছো, কত আসে? 1.68। এটাকে ফিটে কনভার্ট করলে 20.16. 20.16। সো এটা তো 16. 16, সো এটাকে আমরা 20 ইঞ্চি ধরতে পারি, তাহলে আমাদের টিটা হচ্ছে এই 20 ইঞ্চি। সো এই যে আমাদের দুইবার ট্রায়াল দিলেই আমাদের মোটামুটি শেষ। তাহলে আমাদের এজ থাকলো 32 ফিট আর টি মিনিমাম মানে স্ল্যাব থিকনেসটা থাকলো কত? 20 ইঞ্চি। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে এই দুটো জিনিস বের করলাম। ওকে, তো ফার্স্টের কাজ কিন্তু আমাদের যে ইয়া ছিল, আমাদের ফার্স্টের যে স্টেপ এটা কিন্তু কমপ্লিট। এবার সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে লোড ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো ব্রিজের লোড। তো এবার যদি যাই সামনে, তুমি যদি দেখো আমাদের ব্রিজে কী কী টাইপের লোড আসতে পারে, এখানে বিভিন্ন টাইপের লোড আছে। তো এই লোডগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড। তো ডেড লোডের মধ্যে কী কী টাইপের লোড আছে? স্ট্রাকচারাল লোড, নন স্ট্রাকচারাল লোড, ভেহিকল লোড, এগুলো বিভিন্ন টাইপের লোড আছে। তো এখন আমরা কনসিডার করব কোনটা কোনটা, সেটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখো ডেড লোড আমরা স্ট্রাকচারাল লোডটাই বেশি কনসিডার করব, নন স্ট্রাকচারও করতে পারি, যেমন রেলিং আসবে সামনে। আর লাইভ লোডের মধ্যে আমরা এই দুটো লোড বেশি কনসিডার করব, কারণ আমাদের স্ল্যাব ব্রিজের স্প্যান যেহেতু খুবই ছোট, সো এই জন্য উইন্ড লোড, লংগিটিউডাল ফোর্স, এইসব লোডের ইম্প্যাক্ট অত বেশি আসবে না। এখন আমাদের বুঝতে হবে এই ইম্প্যাক্ট ইফেক্টটা কি বলতে কি বুঝাইতেছে। ঠিক আছে, তো এটার ব্যাখ্যা সামনে দেওয়া আছে, সামনে যাই। তো এছাড়াও আমাদের আরও অনেক লোড আছে বিভিন্ন টাইপের, সেন্ট্রিফিউগাল ফোর্স, বুয়েন্সি ফোর্স, এরকম বিভিন্ন টাইপের লোড আছে। বাট এগুলো আমাদের যেহেতু স্ল্যাব ব্রিজ, এই জন্য আমরা এগুলো কনসিডারেশনে আনতেছি না, বাট অন্যান্য ব্রিজ হলে অবশ্যই আনতাম। তো এখন ফার্স্টে আমাদের করতে হবে ডেড লোড ক্যালকুলেশন। ডেড লোড ক্যালকুলেশনে আমাদের ফার্স্টে চিন্তা কি? ওর নিজের যে সেলফ ওয়েট অফ স্ল্যাব ওটা বের করা, আর ওই স্ল্যাবের উপরে একটা কী দেওয়া হয়, একটা বিটুমিনের অথবা একটা অন্য ডিফারেন্ট টাইপের কার্পেটিং করা হয়। ঠিক আছে, নর্মালি বিটুমিনেরই হয়। তো এই ওয়ারিং কোর্স, এটাকে বলা হয় ওয়ারিং কোর্স। এই ওয়ারিং কোর্সেরও কিন্তু একটা 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি, মিনিমাম 3 ইঞ্চি দেয়। তো এই 3 ইঞ্চির একটা লেয়ারের, এই লেয়ারের ওয়েটটা কত, এটাও কিন্তু আমাদের ডেড লোডের আন্ডারে আসবে। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে ক্যালকুলেট করব। আর লাইভ লোডের মধ্যে কি আসবে? আমরা লাইভ লোডকে প্রেডিক্ট করার জন্য আমরা যেটা করছি, আমরা আমাদের কোড থেকে একটা স্ট্যান্ডার্ড ভেহিকেল দেখছি, সেটা হচ্ছে কি HL93। ঠিক আছে, এই HL93, এই ভেহিকেলটার মধ্যে ভেহিকেল টাইপের মধ্যে 3 টাইপের ভেহিকেলের কথা বলা আছে। একটা হচ্ছে ট্রাক লোড, ট্যান্ডেম লোড, আর একটা হচ্ছে লেন লোড। এগুলো মানে কি? মানে হচ্ছে আমরা আমাদের যে ব্রিজটা বানাইতেছি, এই ব্রিজে কত বড় মানের ট্রাক লোডটা পাস করতে পারে কিনা, সেইটার কথা চিন্তা করে আমরা আমাদের ডিজাইনটা করব।
ঠিক আছে? তো ফার্স্টে এই যে ট্রাকটা, এই ট্রাকের একটা মানে পুরা পৃথিবীতে ট্রাকের একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। তো ওই স্ট্যান্ডার্ড মাপের উপর ডিপেন্ড করেই এই অ্যাস্টো কোডে এই HL93 ভেহিকেলার লোডটাকে বানানো হয়েছে। ঠিক আছে? তো আমরাও সেম কাহিনী ওই ট্রাক সম্পর্কে জানবো এবং ওই ট্রাকের লোডিং কত বা কত লেন্থ এগুলো সব কিছু জানবো। আচ্ছা, এবার আসি টেন্ডেমের ক্ষেত্রে। টেন্ডেমটা কি? টেন্ডেমটা হচ্ছে আমাদের ব্রিজ দিয়েও কিন্তু অনেক সময় অনেক ক্রাইসিসের সময় বিভিন্ন মিলিটারি ভেহিকেল চলার প্রয়োজন পড়ে। তো এই টেন্ডেমটা হইতেছে একটা কাইন্ড অফ মিলিটারি ভেহিকেল। ঠিক আছে? তো ওই মিলিটারি ভেহিকেলটা যাতে আমাদের ব্রিজটা নিতে পারে, তো সেটার লোডকে কনসিডার করেও আমরা ডিজাইনটা করব। সাথে কি থাকবে? লেন লোড। তো লেন লোডকে কি বুঝাইতেছে? লেন লোডটাকে বুঝাইতেছে হচ্ছে তোমার ধরো যদি তোমার দুইটা লেন থাকে, ধরো একটা রাস্তা, এই পাশ থেকে গাড়ি যাইতেছে, এই পাশ থেকে আর এই পাশে গাড়ি আসতেছে। ঠিক আছে? এখন আসার রাস্তাটায় দুইটা লেন আছে। এখন ধরো এখানে একটা টোল প্লাজা, এখানে একটা টোল প্লাজা আছে। ঠিক আছে? এখানে টোল প্লাজা, সবাই তো এখানে গাড়ি থামবে, তাই না? তো এখন যাওয়ার সময় আসার সময় টোল দিতে হয় না, যাওয়ার সময় টোল দিতে হয়, আসার সময় টোল দিতে হয় না ধরো। তো এখন এখানে দুইটা লেনের এই জন্যই দেওয়া হয়েছে যাতে যে দ্রুত একটু পাস হইতে পারে, দুইটা গাড়ি করে পাস হইতে পারে। তো এখন তাও কিন্তু যখন রাস্তায় চাপ বেশি থাকে তখন কিন্তু এই এমন ঘটনা ঘটতে পারে যে এই লেনগুলা পুরোটাই গাড়ি দ্বারা একদম পূর্ণ অবস্থায় আছে, মানে একদম পর 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 সারি সারি গাড়ি আর গাড়ি, কিন্তু ডান দিকের রাস্তাটা কি ফাঁকা, তাই না? এখন যদি এই সিনারিওটাকে আমরা যদি হ্যান্ডেল করতে চাই, আমাদের একটা সলিউশন কি হইতে পারে? লেন সংখ্যা বাড়ায় দেওয়া। আমি যদি দুইটা লেনের জায়গায় তিনটা লেন দিই তাহলে কি এখানে গাড়ি ঘোড়ার চাপ অনেকটা কমে আসবে না? বা 1 2 3 4টা লেন দিছি, 1 2 3 4, এই 4টা লেন আর কোথায় 2টা লেন? আগে 2 লেন দিয়ে গাড়ি পাস হইতো, এখন 4টা লেন দিয়ে গাড়ি পাস হয়। তোমরা কি আসো আমার সাথে? আচ্ছা, তাহলে কিন্তু তোমার রাস্তার উপর কিন্তু গাড়ির চাপ কম থাকবে, তাহলে কিন্তু রাস্তায় কিন্তু এত বেশি লোড, মানে এই তোমার স্ট্যাটিক লোড নেওয়া লাগবে না। তো ওই কনসিডারেশনটাই হইতেছে আমাদের লেন লোড। তো এই লেন লোডটা কেমনে ক্যালকুলেট করে কি আসা বিষয় আমরা পরেই দেখবো, একটু পরে আমরা আসতেছি। আচ্ছা, তো এই যে ছবিটা দেখতেছো, এই ছবিতে হইতেছে আমাদের এই যে ট্রাক লোডটা, এই স্ট্যান্ডার্ড ট্রাক লোডের ব্যাপার স্যাপার আলোচনা করা হয়েছে। তো এই ট্রাক লোডটা কিন্তু আমরা একবারই আলোচনা করতেছি, এটা কিন্তু সামনের যখন ব্রিজগুলো শিখবো, যেমন ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ, তারপরে প্রি স্ট্রেস গার্ডার ব্রিজ, এগুলোতে কিন্তু এটা আর রিপিট করবো না, একই জিনিস। তো এখন ট্রাক লোডের ব্যাপারটা কীরকম দেখো, এটাকে আমার নাম দিচ্ছি কি ট্রাক লোডটার HS20। কি ট্রাক? HS20 ট্রাক। ঠিক আছে? এই যে HL93 এই নামের ভিতরে কিন্তু 3টা টাইপের ভেহিকেল আছে, HS20, টেন্ডেম লোড আর একটা লেন লোড। বুঝছো? এগুলো আমি কেন বারবার বলতেছি, এগুলো কিন্তু তোমার MCQতে আসবে, MCQ বা ট্রু ফলস এগুলোতে আসবে কিন্তু। ঠিক আছে? তো এই ট্রাকের স্পেশালিটি কি? এটার 3টা এক্সাইল আছে, একটা এক্সাইল, 2টা এক্সাইল, 3টা এক্সাইল। স্যার এই ক্লাসগুলো কি একটু কি স্যার এই ক্লাসগুলো কি স্যার রেকর্ড হচ্ছে? কেন তোমার এখন কেন জানতে মনে চাইলো? স্যার পরবর্তীতে স্যার একটু দেখতাম আর কি। হ্যাঁ, সেটা তোমার পরে তুমি ক্লাসে তুমি জিজ্ঞাসা করবা, সমস্যা নেই। ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করি। তো এক্সাইল বলতে কি বুঝাইতেছে? এই যে তুমি ধরি তুমি পিছন দিক দিয়ে দেখো গাড়ির, তাহলে এই যে একটা বার দেখতে পাইতেছো, এগুলাকে বলা হয় একটা এক্সাইল। বুঝতে পারতেছো? এই যে ডাম্বেল টাইপের যে আঁকলাম এখানে, তো এইটা একটা এক্সাইল। এরকম এই ট্রাকে 1টা 2টা 3টা এক্সাইল তোমার গাড়িতে আছে। এখন এখানে প্রথম যে এক্সাইলটা, যেখানে আমাদের ড্রাইভার বসে, তো সেই এক্সাইলের ম্যাক্সিমাম লোড কত? 8 কিপ। আর পরের 2টাতে কিন্তু লোড থাকে, বিভিন্ন মালামাল বহন করে। সো এই 2টা এক্সাইলের ম্যাক্সিমাম লোড হচ্ছে 32 কিপ। 32 কিপ এগুলো তো মুখস্থ করতে হবে। এখন ড্রাইভারের এক্সাইল থেকে প্রথম যেই সেকেন্ড এক্সাইলটা, এই এক্সাইলের ডিস্টেন্স কত? 14 ফিট। আর সেকেন্ড আর থার্ড এক্সাইলের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 14 থেকে 30 ফিটের মধ্যে। ঠিক আছে? তো এটা সাধারণত ভ্যারি করে। তো আমরা আমাদের সুবিধার জন্য এটা হচ্ছে 14 ফিট ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? মানে মিনিমামটা ইউজ করলাম।
আর তুমি যদি সাইডে দেখো মানে ওর পাশাপাশি দুটো চাকার মধ্যে ডিস্টেন্স হতো 6 ফিট করে, পাশাপাশি দুটো চাকার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 ফিট। তো এই হচ্ছে অবস্থা। আর প্রত্যেকটা লেন যে আমাদের কত ফিট হবে এটাও কিন্তু এই স্ট্যান্ডার্ড কোড থেকেই আসতেছে। দেখো এই যে স্ট্যান্ডার্ড যে ট্রাক, এই ট্রাকের লেন্থ উইথ কত 6 ফিট হচ্ছে চাকার ডিস্টেন্স, আর সাথে এই যে বক্সটা আছে এই বক্সেরটাও কিন্তু আর একটু বাড়ছে। বাড়লেও হবে না, এর সাথে কিন্তু আর একটু ফ্রি স্পেস দেওয়া লাগবে ড্রাইভারকে, যাতে সে ইজিলি ম্যানুভার করতে পারে। সো এইটা করার জন্য আমাদের কিন্তু দেখবা লেনগুলা সাধারণত 10 ফিটের করে, ঠিক আছে। বাট হাইওয়ে যেগুলো স্পিডের উপর ডিপেন্ড করো, আবার লেনের উইথ বাড়ে কমে। সাধারণত আমরা 10 ফিটের নিচে আমরা সাধারণত লেন করি না, ঠিক আছে। বাট ইন্টারনাল রোড যেগুলো লোকাল এরিয়াতে তখন আবার 10 ফিটের কমেও লেন হয়, ওটা আবার অন্য কথা। আচ্ছা, তাহলে এই ট্রাক লোডের যে কম্পোনেন্টগুলো আমরা নিয়ে আলোচনা করলাম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি শুরু দেখেছিলাম না, আরেকবার একটু রিপ্লাই করলে আমার জন্য ভালো হতো। রিপ্লাই করা তো পসিবল না, তুমি পরে ভিডিও দেখে নিও। স্যার একটু 2 মিনিটের জন্য একটু সামারি দিলে কি একটু ভালো হতো। আচ্ছা, তুমি এখন থেকে কন্টিনিউ করো, পরেরটা পরে দেখবা, সমস্যা নেই। দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেন্ডেম স্যার লোড, আগের অংশ ঠিক তো আছে। বুঝি নাই, তাহলে পরের অংশ তো বুঝবো। এখানে বোঝার কিছু নেই, এখানে সব থিওরি পড়ে দিয়েছে বলতে গেলে প্রথম আরে ভিডিও রেকর্ড হচ্ছে, তুই পরে দেখতে পারবি। এখন অনেকগুলা পড়াইছে, এখন কি সম্ভব সব রিপ্লে করা? আবার বোঝার চেষ্টা কর, ডিস্টার্ব করিস না। আচ্ছা, তো টেন্ডেম লোডের ক্ষেত্রে সেম কাহিনী। আমাদের এটা হচ্ছে মিলিটারি ভেহিকেল, এটার মধ্যে কি কোনো এক্সাইল কিন্তু দুইটা, একটা এক্সাইল দুইটা এক্সাইল, দুইটার লোডই কত 25 কিপ করে, এবং মধ্যবর্তী ডিস্টেন্সটা কত 4 ফিট, ঠিক আছে। সো এটা কিন্তু একটু খেয়াল রাখা লাগবে। তোমার দুইটা লোড হচ্ছে তোমার 25 কিপ করে, আর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 4 ফিট। ওকে, এইবার আসছি আমরা লেন লোডের ক্ষেত্রে। লেন লোডের জন্য যেটা হচ্ছে একটা ওয়ার্ড তারা বলতেছে, কি বলতেছে দেখো, লাইন বলতেছে লেন লোড ইজ নট সাবজেক্টেড টু ডাইনামিক অ্যালাউন্স, মানে ইম্প্যাক্ট লোড। এটা মানে কি একটু পরেই আসবো, এই ইম্প্যাক্ট লোডটা মানে বা বারবার আসতেছে এটা কেন আসতেছে। আচ্ছা, এই লেন লোডের জিনিসটা তখনই আসবে, এমন একটা সিনারিওতে আসবে যখন তোমার পুরো রাস্তাটা গাড়ি দ্বারা পূর্ণ থাকবে। ধরো এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, পরপর অনেকগুলো গাড়ি। তো যখন পরপর গাড়ি থাকবে তাহলে তোমার রাস্তার অবস্থা কীরকম হবে, পুরোটা ইউনিফর্ম লোড মতো হবে না, মানে তোমার পুরো রাস্তার উপর একটা ইউনিফর্ম লোড আছে, সিম্পল। সো ওই ক্ষেত্রে আমরা লেন লোডটা হিসেবে আমরা মানে ওই সিনারিওটাকেও আমাদের ডিজাইনে আনতে হবে। তো সেটাকে আনার জন্য সেটা হলো আমরা এই লেন লোডটাকে কত ধরতেছি, 640 পাউন্ড পার লিনিয়ার ফিট পিএলএফ, অথবা 0.64 কেএলএফ, কিলো পাউন্ড পার লিনিয়ার ফিট। এই মানটাও কিন্তু একটু মুখস্থ করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এখানে একটা ওভারভিউ পাইলাম ভেহিকেলের লোড সম্পর্কে। তো এরপরে আমাদের সবাই আমরা জানি লোড বের করার পরে কিন্তু আমাদের বিভিন্ন কম্বিনেশন ইউজ করতে হয়। তো এখানেও আমরা কম্বিনেশন ইউজ করবো। তো এগুলো তেমন মুখস্থ করার কিছু নাই, তুমি ম্যাথে গেলেই তুমি ব্যাপারটা বুঝতে পারবা। আচ্ছা, তো বারবার যে বলতেছিলাম যে ইম্প্যাক্ট লোড বলতে কি বোঝায়, সেটা মানে কি, সেটা মানে হচ্ছে একটা এক্সাম্পল দিলে সবচেয়ে ভালো বুঝবা। সেটা হলো আমাদের রাস্তায় যখন আমরা গাড়ি চালাই তখন রাস্তার উপর সবচেয়ে ব্যাড ইফেক্ট কখন পড়ে, কেউ কি বলতে পারবা? ওভারলোড। আচ্ছা, ওভারলোড, হ্যাঁ এটা হইতে পারে অবশ্যই। এছাড়াও যেমন ওভারলোড কিন্তু আবার প্রতিনিয়ত হচ্ছে না, তাই না? প্রতিনিয়ত হচ্ছে না, কিন্তু তাও কিন্তু আমাদের রাস্তা নর্মাল ভেহিকেল চলতে গিয়ে রাস্তাঘাট নষ্ট হয়ে যেতেছে। তাহলে ব্যাপারটা কেন হইতেছে? স্যার পানি জমে থাকার জন্য স্যার। আচ্ছা, যখন পানি থাকে না তখন কি নষ্ট হয় না? তখন দেখো না অনেক সময় বিটুমিন খুইলা আসতেছে বা আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতেছে। এটা কেন হয়? একটা স্পেশাল কারণ আছে যেটা আমাদের গাড়ি ঘোড়া চললে মাস্ট হবেই হবে। সেটা হলো আমাদের রাস্তার উপর লোডটা বেশি পড়ে যখন আমরা গাড়িটাকে জাস্ট এক্সেলারেট করি অথবা জাস্ট ব্রেক করি, তখনই ওই মুহূর্তে তোমার চাক্কা আর রাস্তার মধ্যে সংঘর্ষের পরিমাণ বা ফ্রিকশনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এবং তখনই তোমার রাস্তার উপর চাপটা বেশি পড়ে, ঠিক আছে। সো ওইটাকেই আমরা বলতে, তাহলে কি ওই ফেনোমেনাটা বারবারই ঘটে না? আমাদের যত রকম গাড়ি চলে আমাদের তো এক্সেলারেট আর ব্রেক করতেই হবে, তাই না? কোথাও থামতে হলে বা চালু করতে, তখনই কিন্তু আমার রাস্তার উপর একটা ধাক্কা খায় রাস্তার উপরে। তো ওই লোডটাকে আমরা কি বলতেছি? ইম্প্যাক্ট লোড বলতেছি, ঠিক আছে। তো ওই ইম্প্যাক্ট লোডের জন্য গাড়ির যে নর্মাল ওয়েট, ওই ওয়েটের থেকে আমরা 30% লোড বেশি চিন্তা করি,
বুঝতে পারছো? সেটা চিন্তা করে আমাদের রাস্তাটাকে ডিজাইন করা হয়। সো তাহলে সহজ কথা, তোমার যদি তুমি ক্যালকুলেশন করে পাইলা তোমার লোড টোড হইতেছে 100 কিপ, তুমি তোমার ডিজাইনে কত কিপ ইউজ করবা? 100 প্লাস 100 এর 30%, তাহলে কত? 133 ফিট, 33 কিপ, 130 কি তাই না? 133 কিপ তুমি ইউজ করবা ডিজাইনে। ব্যাপারটা কি বোঝা গেছে? ইমপ্যাক্ট ফ্যাক্টরটা কি বুঝাইতেছি? তো এটাকে আমাদের ডাইনামিক ইফেক্টও বলা হয়। ওকে, তো এইবার আসি আমরা যে এই পর্যন্ত থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এই থিওরিটিক্যাল কথাবার্তায় আমাদের মেইন যে এবার ফর্মুলাগুলো এগুলো হইতেছে আমাদের। তো আমরা যে আমাদের ব্রিজটাকে চিন্তা করছি, এই ব্রিজটা কিন্তু একটা সিম্পলি সাপোর্টেড ব্রিজ। তুমি চিন্তা করে দেখো, এটা সিম্পলি সাপোর্টেড ব্রিজের মধ্যে লোড আছে, ইউডিএল আছে, সহজ কথায় ডাব্লিউ, লেন্থ হচ্ছে এল, তাহলে ওর ম্যাক্সিমাম মোমেন্ট কত আসবে? আমরা সবাই জানি WL²/8, তাই না? এখন আমাদের এই স্প্যানের ক্ষেত্রে এলটা কি এস এর সমান, সো এই জন্য আমাদের এখানে ম্যাক্সিমাম তোমার লোড কত আসছে? WS²/8। আর ওয়ারিং কোর্স মানে কি বুঝাইতেছি? ওই রাস্তার উপর যেই বিটুমিনের লেয়ারটা দেওয়া হয়েছে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, এই বিটুমিনের লেয়ারটা তোমার এখানে, ওইটার লোডটাও এখানে ক্যালকুলেট করছি। এখন লোডটা ক্যালকুলেট বলতে আমরা কিন্তু লোড ক্যালকুলেট করিনি, আমরা কি ক্যালকুলেট করছি? মোমেন্ট। ঠিক আছে, তো আমাদের এই মাধ্যমে কিন্তু ডেড লোড মোমেন্ট বের হয়ে গেল। এবার আসে লাইভ লোড মোমেন্ট। তো লাইভ লোড মোমেন্ট বের করার জন্য আমাদের কি করতে হবে? তোমরা তো মনে হয় ইনফ্লুয়েন্স লাইন আঁকা শিখছো, তাই না? তো এই যে খেয়াল করে দেখো, এখানে তোমার একটা সিম্পলি সাপোর্টেড ব্রিজের মধ্যে বিভিন্ন ইনফ্লুয়েন্স লাইন দেওয়া আছে। ঠিক আছে, কিসের ইনফ্লুয়েন্স লাইন? আমরা কি বের করতে চাই? মোমেন্ট বের করতে চাই। সো আমরা মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকবো। তাহলে তুমি এই দেখো, এই জায়গায় এই যে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন কেমন? ট্রায়াঙ্গুলার টাইপের, তাই না? মাঝখানে মিডে। তো মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইনে তোমরা অন্যান্য আইডি দিয়ে লগ ইন করতে পারবা না, তোমরা ড্যাফোডিলের মেল দিয়ে লগ ইন করতে পারবা। সবাই একটু বলে দিও, নাহলে আমার বারবার এক্সেপ্ট করতে হয়। আচ্ছা, তো এখন আমাদের এই যে ইনফ্লুয়েন্স লাইন, এই ইনফ্লুয়েন্স লাইনের থেকে আমরা আমাদের বিভিন্ন ট্রাক লোড, ট্যান্ডেম লোড এগুলো বের করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল সহ দেখালে বেটার। তো এই এক্সাম্পলটা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো, তো তুমি বুঝতে পারবা যে আমাদের এই লাইভ লোড মোমেন্টটা কীভাবে ক্যালকুলেট করতেছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি স্টেপগুলো বলে রাখি। ফার্স্টে তোমার কাজ হচ্ছে তুমি ইনফ্লুয়েন্স লাইন ড্র করবা, তারপর হচ্ছে ট্রাক লোড মোমেন্ট বের করবা, ট্যান্ডেম লোড মোমেন্ট বের করবা, তারপর লেন লোড মোমেন্ট বের করবা। খুবই সহজ। এরপর তোমার কাজ আছে, সেটা হচ্ছে কি যে এই লাইভ লোডের ক্ষেত্রেই কিন্তু তোমার ইম্প্যাক্ট লোডটা আসবে। ঠিক আছে, এটাই আর কি বলতেছিল। তো যখন এগুলো হয়ে যাবে তখন তোমার কাজ কিন্তু তোমার মোমেন্ট বের হয়ে গেছে। তারপর তুমি লোড কম্বিনেশন ইউজ করে তুমি হচ্ছে ডিজাইন মোমেন্ট বের করে ফেলতে পারবা। দেন ডিজাইন মোমেন্ট বের হয়ে গেলে তোমার কাজ প্রায় 70% শেষ। তোমার কাজ হচ্ছে আচ্ছা, তো তোমার কাজ হচ্ছে রড বের করা। রডের আমরা এই সূত্র আমরা সবাই শিখছি, A=mU/5FY/d-a/2, তাই না? এইভাবে আমার ট্রায়াল দিয়ে আমরা কিন্তু রড বের করা শিখছি। রড বের করা হলে তারপরে আমরা কি করব? আমাদের রডগুলোকে বিছাইতে হবে। তো বিছানোর জন্য আমাদের 3 টাইপের রড আছে, যেটা হচ্ছে কিছু হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট, কিছু হচ্ছে ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট, আর কিছু হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট। এগুলো তো মনে হয় তোমরা স্ল্যাব ডিজাইন যারা শিখছো তারা তো মনে হয় পারা উচিত, তাই না? কি মনে হয়? জি স্যার। সো তাহলে আমরা এবার একটা এক্সাম্পল ম্যাথ দেখলে আমরা সবকিছু একদম আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে মেইন রেইনফোর্সমেন্টটা কোথায় বসবে। এই মেইন রেইনফোর্সমেন্টটা তোমার দেখো কি বলতেছে, অ্যালং দ্য স্প্যান প্যারালাল টু ট্রাফিক ডিরেকশন হেয়ার কামস ফ্রম ফ্লেক্সার। এই যে কথাটা বলছে এটা কিন্তু সবসময় যে এমন থাকবে এমন না, এটা তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে মেইন রেইনফোর্সমেন্ট কোন দিক বরাবর। এখন এই যে কথাটা বলছে প্যারালাল টু ট্রাফিক মানে কি? মানে হচ্ছে এই যে তোমার যে ব্রিজটা, গাড়ি ঘোড়া কিন্তু তোমার গাড়ি ঘোড়া অবশ্যই এদিকে চলবে না, এদিকে চলবে না,
এদিকে যাইতেছে, তাহলে তোমার রডগুলোও তুমি কি করবা, এইভাবে বিছাইয়া দিবা প্যারালাল, ট্রাফিকের প্যারালাল। তাহলে এইগুলোই তোমার হবে কি মেইন রেইনফোর্সমেন্ট। বুঝছো? এরপরে আসি হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন হচ্ছে অলওয়েজ খেয়াল রাখবা তোমার মেইন রেইনফোর্সমেন্ট যেই বরাবর তার ঠিক পারপেন্ডিকুলার হবে তোমার মেইন ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট। ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট দেওয়াই হয় হচ্ছে আমার মেইন রেইনফোর্সমেন্টগুলার এর অপোজিটে একটা জালি ম্যাশ তৈরি করার জন্য, ঠিক আছে, এবং মেইন রেইনফোর্সমেন্টের মোমেন্টগুলোকে সব দিকে ছড়ায়া দেওয়ার জন্য। এরপরে আসি টেম্পারেচার শ্রিঙ্কেজ। টেম্পারেচার শ্রিঙ্কেজ অলওয়েজ দেখবা উপরের লেয়ারে দেওয়া হয়, উপরের লেয়ারে, কারণ উপরের লেয়ারটা আমাদের সান এক্সপোজড থাকে। তো এই সান এক্সপোজডের জন্য একবার তাপমাত্রা বাড়ে কমে এবং উপরের লেয়ারে কিন্তু যে ইয়া হয় কন্ট্রাকশন, তারপর হইতেছে এক্সপ্যানশন ঘটে, সো উপরে কিন্তু ক্ষয় হওয়ার চান্স বেশি। সো এই ক্ষয়গুলো যাতে না হয় এই জন্য উপরে আমরা টেম্পারেচার শ্রিঙ্কেজ বার দিয়ে এই ক্ষয়টাকে ঠেকানোর চেষ্টা করি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার তো এখন ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট তুমি কেমনে বের করবা? ডিস্ট্রিবিউশন মেইন রেইনফোর্সমেন্ট দেখো কি বলতেছে, যদি তোমার মেইন রেইনফোর্সমেন্ট প্যারালাল টু ট্রাফিক হয় তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করবা, আর যদি মেইন রেইনফোর্সমেন্ট পারপেন্ডিকুলার টু ট্রাফিক হয় তাহলে এই সূত্র ইউজ করবা। পুরোটা ডিপেন্ড করে কার উপরে? মেইন রেইনফোর্সমেন্টের উপরে, ঠিক আছে। আর মেইন রেইনফোর্সমেন্টের ভ্যালু তুমি কেমনে বের করবা? এই যে ফর্মুলা, এখানে ফর্মুলা দেওয়া আছে। তো এই হচ্ছে ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের ওয়ে। আর টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কের রেইনফোর্সমেন্ট বের করার সূত্র খুবই সহজ, এটা এক্সট্রা করেই বলে দেওয়া আছে। তুমি হইতেছে তুমি এটা 1/8 ধরে নিবা, ঠিক আছে, 1/8 ইঞ্চি স্কোয়ার পার ফিট হিসেবে দিয়ে দিবা। এরপর তোমার কাজ কি? এরপর তোমার কাজ হইতেছে ডিটেলিং করা, ঠিক আছে। ডিটেলিং করার আগে এই যে ম্যাক্সিমাম স্পেসিং বলতে একটা কথা আছে, তুমি রডগুলো যে দিবা এই রডগুলা ম্যাক্সিমাম কত 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 ডিস্টেন্স পর পর, মানে ধরো 2টা রড তুমি রাখলা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ম্যাক্সিমাম কত হইতে পারবে, এটার জন্য একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা হচ্ছে এটা। তো এই ফর্মুলার মধ্যে কোনটা কি বুঝায় এখানে সব কিছু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো একটু পরে আসতেছি, আবার তোমার সামনে যাই। এরপরে আমাদের হচ্ছে ডাবল বার ডিজাইন করা লাগবে। তো ডাবল বারের ডিজাইনটা হচ্ছে কীরকম? ডাবল বার আগে আমাদের চিনতে হবে। ডাবল বারটা হচ্ছে এই যে তোমার দুই পাশে যে তোমার এজ বিম আছে, এই দুই পাশে এজ বিম থাকবে না, এই দুই পাশের এজ বিমের সাথে তোমার স্ল্যাব ব্রিজের কানেকশন তৈরি করে এই ডাবল বার। তো এই ডাবল বারের ক্যালকুলেশন খুবই সহজ, ফর্মুলা তোমার দিয়ে দেওয়া আছে। এস মিনিমাম তুমি এই ফর্মুলার সাহায্যে বের করে ফেলতে পারবা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা তো একটা ওভারভিউ দেখলাম, এই ওভারভিউ দেখার পরে এবার আমরা তোমার ডিজাইন ডাটা অনুসারে তুমি কেমনে ম্যাথটা করবা পুরা এই পর্যন্ত, তো সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে ম্যাথ এক্সাম্পল দেখবো আর কি। তো সেটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই হচ্ছে ধরো, ঠিক আছে। এটা বলতে গেলে তোমাদের তো মনে হয় ল্যাব, মানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের ল্যাব রিপোর্টটা পাওয়া টাফ, এই জন্য আমি আমার ল্যাব রিপোর্টটাই তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। তো এটাতে তোমরা একটু দেখবা, ভুল টুল থাকতে পারে এখানে। তো এগুলো আমরা আমাকে কোনো কিছু না বুঝলে আমার সাথে আলোচনা করে জিনিসটাকে ফিক্স করে নিবা। তো ফার্স্টে তোমাদের এরকম একটা ডিজাইন ডাটা দেওয়া থাকবে, তোমাদের প্রত্যেকের ডিজাইন আইডি তোমার আইডি অনুসারে চেঞ্জ হবে। দেখো এখানে লেখা আছে অলরেডি, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমার অনুসারে চেঞ্জ হবে। তো ক্লিয়ার স্প্যান কত, অ্যাবাটমেন্ট উইথ কত, সবই তোমার বলা থাকবে। ক্লিয়ার উইথ কত এই ছবিতে দেওয়া আছে, ঠিক আছে। তুমি কিন্তু বুঝতে পারতেছো ক্লিয়ার উইথ কোনটা, তারপর হচ্ছে অ্যাবাটমেন্ট উইথ কত। তোমাদের যাদের আইডি ইভেন তাদের হচ্ছে অ্যাবাটমেন্ট উইথ 2 ফিট, যাদের আইডি অড তাদের হচ্ছে 3 ফিট। আর লাস্ট 2 ডিজিট অনুসারে তোমরা এটা করবা। এটা হচ্ছে এটা। আর ওয়ারিং কোর্স হচ্ছে 30 PSF, ঠিক আছে। তো আমরা যেটা করব 30 PSF ইউজ করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে থিকনেস চিন্তা করব। থিকনেস হচ্ছে 3 ইঞ্চি, যাদের রোল ইভেন তো এটা কিন্তু করবো না, ঠিক আছে। আর যাদের রোল অড তারা হচ্ছে 4 ইঞ্চি ইউজ করবা। আর ভেহিকুলার রোডার এটা ইউজ করবা। আর তোমার টেনসাইল স্ট্রেংথ অফ স্টিলের টেনসাইল স্ট্রেংথ কতটা দেওয়া আছে, যাদের রোল অড তারা ইউজ করবা 60 KSI, আর যাদের রোল ইভেন তারা ইউজ করবো হচ্ছে 72.55 KSI। আর কম্প্রেসিভ স্ট্রেংথ সবার জন্যই সেম, কোনো পার্থক্য নাই।
4 KSI, ঠিক আছে? তো এই যদি অবস্থা হয়, তো এই অবস্থা যদি হয় তাহলে আমরা এবার ম্যাথটাতে দেখি কি বলতেছে। ফার্স্টে আমি যেটা করছি এখানে আমার ডিজাইন ডাটাগুলো লিখে ফেলছি, আমার আইডির সাথে যে ডিজাইন ডাটাগুলো যায় আমি সেগুলো এখানে লিখে ফেলছি। তাহলে ফার্স্টে আমাদের কাজটা কি? ফার্স্টে আমাদের কাজ হচ্ছে স্প্যান, ইফেক্টিভ স্প্যান বের করা, ঠিক আছে? তো ফার্স্টে যেটা হচ্ছে দেখো এই যে ক্লিয়ার স্প্যান প্লাস 1.5, তো আমার আসছিল 34 ফিট। তো 34 ফিটকে আমি এই ফর্মুলার সাহায্যে আমি টি বের করছি। টি আসছে কত? 21.12, রাউন্ডিং করে 22 ইঞ্চি। 22 ইঞ্চি করার পরে তারপরে দেখো আবার কত আসছে, এবার এস কত আসছে? এস হচ্ছে তোমার ক্লিয়ার স্প্যান প্লাস স্ল্যাব থিকনেস 1.76, কত? 34.26। তো এই 34.26 এর সাথে তোমার যেটা সেটা হলো তুমি আবার তুমি সেকেন্ড ট্রায়াল দিবা, সেকেন্ড ট্রায়াল দিয়ে দেখবা আর তোমারটা মানে আমার এখানে 34ই আসছিল, তাহলে আমাদেরটা 34ই হচ্ছে আমাদের এস। তো 34 এস হলে আমাদের টিটাও কিন্তু আমাদের বের হয়ে গেছে 22 ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, তো এই অবস্থা। এরপরে আমাদের কাজ, আমাদের কিন্তু ইফেক্টিভ স্প্যান আর থিকনেস বের হয়ে গেল। এরপরে আমাদেরকে ডেড লোড বের করতে হবে। তো ডেড লোড বের করার জন্য আমাদের ফর্মুলা কি? ফার্স্টে স্ল্যাবের সেলফ ওয়েট বের করতে হবে। সেলফ ওয়েটের সূত্র কি? যে তোমার স্ল্যাবের থিকনেস কত? 22 ইঞ্চি। তো 22 ইঞ্চিকে তুমি ফার্স্টে ফিটে নিলা। ফিটে নেওয়ার পরে তুমি এটাকে ইউনিট ওয়েট অফ কনক্রিট দিয়ে গুণ দিলে তুমি কিন্তু পেয়ে যাবা কত পিএসএফ, তাই না? সেম কাহিনী ওয়ারিং কোর্স তোমাকে কোশ্চেনে যদি দেওয়া থাকে 30 পিএসএফ, আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল 30 পিএসএফ। আর যদি না দেওয়া থাকতো, যেমন তোমার কিন্তু আমি বলছি তুমি কিন্তু 30 পিএসএফ ইউজ করবা না, তুমি ইউজ করবা কি 3, ঠিক আছে? তো 3 তো এখন এটার কি ইউনিট ওয়েটটা তোমাদের জানা আছে, মানে বিটুমিনের ইউনিট ওয়েট? আচ্ছা, বিটুমিনের ইউনিট ওয়েট তোমার 140, ঠিক আছে? বিটুমিনের ইউনিট ওয়েট হচ্ছে 140। কনক্রিটের যেমন 150, বিটুমিনের হচ্ছে 140। তাহলে তোমার এখানে কি আসবে? তুমি ওয়ারিং কোর্সটা কেমনে বের করবা হচ্ছে ওয়ারিং কোর্সের থিকনেস 3 ইঞ্চি ডিভাইডেড বাই 12 ইন্টু কত? ইউনিট ওয়েট অফ বিটুমিন, সেটা কত? 140। তো এটা করার মাধ্যমে তুমি কিন্তু সামথিং পিএসএফ পেয়ে যাবা বিটুমিনের বা ওয়ারিং কোর্সের লোডটা পেয়ে গেলে এরপরে কাজ কি? মোমেন্ট বের করা। WS²/8 করলাম, এটা পাইলাম। সেম কাহিনী ডেড লোড মোমেন্ট অফ ওয়ারিং কোর্সের আমি মোমেন্টটা বের করলাম। ইউনিটগুলো খেয়াল রাখবা, সব কিছু কিন্তু কিপ ফিটে আনতেছি। তো এরপরে আমাদের আরেকটা প্যারামিটার বের করা লাগবে, সেটা হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ই। তো ইটা কি? এটা কি একটু আলোচনা করা হয় নাই? তো এটা একটু আলোচনা করে আসি। সেটা হলো দেখো, একটা চাকা যখন রাস্তায় চলে তখন এই যে দেখতে পাইতেছো একটা রাস্তায় কিন্তু এটা চাকা চলতেছে, তো ও কিন্তু ওর কন্ট্যাক্ট এরিয়া কিন্তু এতটুক, বাট ও কিন্তু রাস্তার এই বিশাল অংশ পর্যন্ত দাবায় ফেলে, যে এরকম দাবায় ফেলে, ঠিক আছে? সো সেটা কতটুকু পর্যন্ত দাবায় ফেলে সেটার একটা পরিমাপ হচ্ছে ই। সেটা একটা আসে কি থেকে? একটা ইম্পেরিক্যাল ফর্মুলা থেকেই আসে, সেটা হচ্ছে 4 + 0.06 এস, ঠিক আছে? কিন্তু অবশ্যই এটা আমরা সাথে ছোট কখনই ধরবো না, আমরা আমাদের সেফটির জন্য সাথে বেশি ধরবো। তো আমি এটা করছি, আমার এস ছিল 34, তো 34 করার পরে আমার এটা 6.4 আসছে, সাথে ছোট। সো আমি কি করছি? সাথে ছড়ি ধরছি, ঠিক আছে? যদি সাথের বেশি আসতো তাহলে কিন্তু আমরা সাথে ধরতাম, ঠিক আছে? তো এটা 6.04। তারপরে যেটা কাজ সেটা হলো, এরপরে আমার কাজ কি? লাইভ লোড বের করা। তো লাইভ লোডের ফার্স্টের কাজ কি? আমার ইনফ্লুয়েন্স লাইন ড্র করা। তো আমি ট্রাকের জন্য, টেন্ডেমের জন্য, লেন লোডের জন্য ইনফ্লুয়েন্স লাইন সেম, আমার যেহেতু মোমেন্ট বের করতে চাই তো সব ক্ষেত্রে আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে ইনফ্লুয়েন্স লাইন, এটা তো বুঝতে, হ্যাঁ, ইনফ্লুয়েন্স লাইন ড্র করছি। তো ইনফ্লুয়েন্স লাইনে এখন আমার যে চাকা, মানে ট্রাকের যে 3টা এক্সাইল, এই 3টা এক্সাইলকে এমনভাবে বসাইতে হবে যাতে করে ও ম্যাক্সিমাম মোমেন্টটা গেইন করে। তো এটা হচ্ছে এই মাঝখানে একটা চাকা দিয়ে দুই পাশে দুটো চাকা দিলে এটা ম্যাক্সিমাম লোড গেইন করে। তো লোডগুলো দেখানো হয়েছে 32 কিপ, এটা হচ্ছে 8 কিপ, আর মধ্যবর্তী ডিস্টেন্স 14 ফিট করে, ঠিক আছে? আর আমার পুরো স্প্যানটা ছিল কত? এস মানে কি?
এস ছিল আমার 34, তো 34 অর্ধেক কত, 17 ফিট, 17 ফিট, ঠিক আছে। তো এরপর এবার আমি ম্যাক্সিমাম মোমেন্ট বের করতেছি। তো ম্যাক্সিমাম মোমেন্ট বের করার জন্য কি করতে হবে আমাদের, এই যে 2 পয়েন্টে কিন্তু আমাদের সাপোর্ট, তাই না, দুই পাশে আমাদের সাপোর্ট, এই 2 সাপোর্ট থেকে আমাদের ম্যাক্সিমাম মোমেন্টগুলো আমাদের ঐকিক নিয়ম বের করতে হবে। সেটা হচ্ছে কি, তোমাদের খেয়াল থাকার কথা যে আমরা ইনফ্লুয়েন্স লাইন যখন আঁকি তখন আমরা কিন্তু 1 কিপ লোডের জন্য আমরা চিন্তা করি। এখন 1 কিপ লোডের জন্য চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা কত আসে, 8.5 কিপ ফিট। এই ভ্যালুটা কেমনে আসে, এই ভ্যালুটা আসে হচ্ছে তোমার যদি একটা ইনফ্লুয়েন্স লাইন এমন হয়, এটা হচ্ছে ধরো এখানে দেখাই, তোমার যদি একটা ইনফ্লুয়েন্স লাইন এরকম হয় যে তোমার মিডের এই পাশে এ এই পাশে বি, তোমার ইনফ্লুয়েন্স লাইন মোমেন্টের ডাকবা, তো মোমেন্টেরটা আঁকার জন্য আমরা এইভাবে ঘুরাই দিই, তাহলে এরকম এরকম। তো এখানে ভ্যালুটা কত আসবে, ভ্যালুটা হচ্ছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এই ভ্যালুটা এইভাবে আসছে। সো সেম কাহিনী, যে 8.5 কিপটা এইভাবে, সবার কিন্তু 8.5 কিপ আসবে না, তোমাদের কিন্তু যেহেতু প্রত্যেকের স্প্যান ডিফারেন্ট, সো সবার কিন্তু এই ভ্যালুটাও ডিফারেন্ট আসবে। আচ্ছা, তো এখন এই যে ক্যালকুলেশনটা কেমনে করতেছে দেখো, এইখান থেকে এই মাঝখান পর্যন্ত ডিস্টেন্স কত, 17 ফিট, তাহলে 17 ফিটের জন্য আমার মোমেন্ট কত, 8.5, 1 ফিটের জন্য মোমেন্ট কত, 8.5 ডিভাইডেড বাই 17, অতএব তোমার এখানে বলে 1 ফিটের জন্য তোমার হচ্ছে, তারপরে যেটা হচ্ছে এখন তুমি এইখানে আসো, ঠিক আছে, তুমি আসো কিন্তু এই জায়গায়, তো এখান থেকে তোমার ব্রিজের ডিস্টেন্স এতটুকু কত, 3 ফিট না, তাহলে 3 ফিটের জন্য ডিস্টেন্স কত, 8.5 ডিভাইডেড বাই 17 ইন্টু 3, তাহলে তুমি এখানে এই যে এই জিনিসটা পাই গেলা। তাহলে এই যে এই পুরা যে ক্যালকুলেশনটা করলা কার জন্য, 1 কিপের জন্য করছো, তো কিন্তু আমার লাগবে কত, ক্যালকুলেশনটা বুঝি নাই পুরোপুরি, আমার লাগবে হইতেছে 32 কিপের জন্য, তাহলে কি এই যে এর জন্য জাস্ট আমি 32টা গুণ দিয়ে দিলেই আমার কাহিনী শেষ। তারপরে দেখো তুমি যদি পরের যেই হুইলটা আছে, পরের যে এক্সাইলটা, এই এক্সাইলটা এখান থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, এই এক্সাইলটা এখান থেকে প্রায় 17 ফিট ডিস্টেন্সে আছে। সো তুমি এখানে 17 দিয়ে গুণ দিবা, 8.5 ডিভাইডেড বাই 17 ইন্টু 17, আর এই পুরা ক্যালকুলেশনটা আসছে 1 ফিটের জন্য, তুমি এটাকে 32 দিয়ে গুণ দিবা, তাহলে কি পাই যাবে, 32 কিপের জন্য পাই যাবে। আচ্ছা, এরপরে এই যে হুইলটা, এই হুইলটা কোন সাপোর্টের কাছাকাছি, এই সাপোর্ট নাকি এই সাপোর্ট, অবশ্যই ডান সাপোর্টের কাছাকাছি। তো এই ডান সাপোর্ট থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, 3 ফিট ডিস্টেন্সে আছে। তো সেম কাহিনী, ওর জন্য এটাই অ্যাপ্লিকেবল হবে, কিন্তু এই লোডটা কিন্তু 32 হবে না, 8 কিপ হবে। হ্যাঁ বলো। স্যার বলছি যে এই পেজের যে ক্যালকুলেশন একটু বুঝতেছি না, যে উপর থেকে এটাই তো আমি বুঝে দিচ্ছি তোমার, কোনটার সাথে কোনটা গুণ আছে কিভাবে আছে এটা বুঝতেছি না। আমি তোমাকে এটাতে বোঝানোর চেষ্টা করতে চাই এতক্ষণ ধরে, এতক্ষণ তাহলে কিছুই বুঝো নাই। স্যার এর আগে অল্প কিছু বুঝছি, যেহেতু আমি প্রথম থেকে ছিলাম না, কিন্তু এই পেজের তার কি বুঝি নাই। আচ্ছা, তাহলে এই পেজটা আমি তোমার এখানে করে দেখাই, তাহলে তুমি বুঝবা। তো তোমার এখানে যেই লোডটা ছিল, ইনফ্লুয়েন্স লাইন ফার্স্ট আঁকলাম, তো ইনফ্লুয়েন্স লাইন ফার্স্ট আঁকতেছি। তো এখানে একটা হুইল আছে, এখানে একটা হুইল আছে, এখানে একটা হুইল আছে এক্সাইল। তো এইটার ওয়েট হচ্ছে, লোড হচ্ছে 8 কিপ, এটা হচ্ছে 32 কিপ, এটা হচ্ছে 32 কিপ, আর মধ্যবর্তী ডিস্টেন্সগুলো কত, 14 ফিট করে, 14 ফিট। আর আমার পুরা স্প্যানটা কত ছিল, 34 পুরোটা, তাহলে অর্ধেক করলে কত, এটা হচ্ছে 17 ফিট, এটা হচ্ছে 17 ফিট। তাহলে আমার এই ভ্যালুটা কত, ইনফ্লুয়েন্স লাইনের 17 ইন্টু 17 ডিভাইডেড বাই এটা করলে তোমার 8.5 কিপ আসবে। তো এখন যেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম মুভমেন্ট বের করব। তো ম্যাক্সিমাম মুভমেন্ট বের করার জন্য আমার যেটা করতে হবে সেটা হইতেছে এই তিনটা যে চাকা, এই তিনটা চাকা যেই সাপোর্টের কাছাকাছি সেই সাপোর্ট থেকে ওর মুভমেন্টটা বের করতে হবে। তাহলে এখন মানে এই পয়েন্টে মুভমেন্ট, এই যে সাপোর্ট
ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে আমি যদি একদম একদম টপ সাবনেট মাঝখানে সি, এই সিতে মোমেন্ট কিন্তু সবচেয়ে বেশি 8.5। তাহলে আমি বলতে পারি এখানে যে এ পয়েন্ট থেকে 17 ফিট ডিস্টেন্স পরে ওর মোমেন্ট হচ্ছে 8.5। অতএব প্রতি 1 ফিটে কি পরিমাণ মোমেন্ট বাড়তেছে? 8.5 ডিভাইড বাই 17। এখন আমার জানতে হবে কতটুকু ডিস্টেন্সে, 3 ফিট পরে জানতে হবে না এই জায়গায়। তাহলে 3 ফিট পরে তোমার মোমেন্ট কত? 8.5 ইন্টু 3। এখন এই মোমেন্টটা এই যে আমরা ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা হচ্ছে তোমার এই যে এই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা। কিন্তু এখন এই ভ্যালুটা পুরোটাই কিন্তু 1 কিপ ফিটের জন্য, কারণ আমরা ইনফ্লুয়েন্স লাইন অলওয়েজ এক কিপ লোডের জন্য আমরা ড্র করি। কিন্তু আমার এখানে লোডটা কত? 32 কিপ। সো এটার সাথে কি 32 গুণ হয়ে যাবে। এবার কি বুঝছো? স্যার এই ফাংশন তো আমি বুঝছি, কিন্তু এরকম লোডের যেরকম ছিল যে এখানে একটা ব্রিজ ছিল, এই পাশ থেকে কিছু লোড যাচ্ছে প্রথমে একটা, তারপর আরেকটা এরকম ভাবে যাচ্ছিল, ওই ম্যাথ তো করছি, কিন্তু এই ম্যাথ তো তুমি ইনফ্লুয়েন্স লাইনের ম্যাথ করো নাই আগে? ইনফ্লুয়েন্স লাইনের ম্যাথ, সেই ইনফ্লুয়েন্স লাইনের ওই ম্যাথটা করছে যে এই পাশে ছিল প্রথম চাকাটা এখানে বসবে, দ্বিতীয় চাকাটা এইভাবে, তৃতীয় চাকাটা এইভাবে, এইভাবে করছি। হ্যাঁ তো তো বিভিন্ন ডিস্টেন্সে আমাদের লোড কত এটা তুমি ইয়া করো নাই? এটা তো তোমাদের লাস্ট ইয়াতে ছিল। স্যার আমাদের চাকাগুলো সব বাইরে দেওয়া ছিল, এটা বলতে চাচ্ছি, এটা তো ভিতরে। স্যার ও মুভিং লোডের কথা বলতেছে। হ্যাঁ এটা তো মুভি লোডের সেম কনসেপ্টই, মুভিং লোডটাই তো এটা। মুভি লোডে তো তোমরা সেম কাজ করে আসছো। এগুলো তোমরা মানে লাস্ট সেমিস্টারে স্লাইডগুলো রিভিউ করো, ঠিক আছে? তো 3 ফিট তো এইটা। তো এবার যদি আমরা এই সেকেন্ড হুইলের জন্য চিন্তা করি, সেকেন্ড হুইলের জন্য আমাদের এটা কত আসবে? 17 ফিট। তো তুমি জাস্ট 8.5 ডিভাইড বাই 17 ইন্টু 17 আর পুরোটা 32-এর জন্য করে ফেললা। এবার আমাদের এই যে 8 কিপের যে লোডটা, এটা কোন সাপোর্টের কাছাকাছি? বি সাপোর্টের কাছাকাছি। তাহলে বি থেকে আমরা ক্যালকুলেট করব। বি থেকে ক্যালকুলেট করলে আমাদের সেম কাহিনী 3 ফিটে আসবে, কারণ এই দুটো ডিস্টেন্স তো 3 ফিট। তাহলে 3 ফিটের জন্য আমাদের লোডটা কত? 8.5 ডিভাইড বাই 17 ইন্টু 3। কিন্তু এবার গুণ হবে 32 দিয়ে গুণ হবে না, এবার গুণ হবে 8 দিয়ে। তো এবার তুমি যে জিনিসগুলো পাইলা, এই একটা জিনিস পাইলা, তারপরে এই একটা জিনিস পাইলা, এই একটা জিনিস পাইলা, এই 3টা জিনিস এখানে যোগ দিলেই তুমি ম্যাক্সিমাম মোমেন্টটা পেয়ে যাবা। এই কাজটা এখানে করা হয়েছে, এই কাজটা তুমি এখানে করা হয়েছে, ঠিক আছে? তো ঠিক থাকলে এবার আমরা টেন্ডেমের জন্য যাই। স্যার লাস্টে যে আমরা এই যে 32 বা 8 এই যে মানে গুণ করতেছি, এটা শুধু লোডের জন্য গুণ করতেছি, তাই তো? হ্যাঁ, কারণ আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা আঁকা হয় 1 কিপের জন্য, আর আমাদের লাগবে কত কিপের জন্য লাগবে? 32 কিপের জন্য লাগবে। এই জন্য 32 দিয়ে গুণ দিতেছি, 8 দিয়ে গুণ দিতেছি। বুঝতে পারছি। সেম প্রসিডিউর টেন্ডেমের জন্য। টেন্ডেমে আমাদের সুবিধা কি? দুইটা হুইল জাস্ট, সো এই জন্য আমাদের ঝামেলা নেই, একই জিনিস রিপিট হয়েছে। এবার আসে লেন লোডের জন্য। লেন লোডে কি হইতেছে? একটা ইউনিফর্ম লোড আছে যেহেতু, সো আমরা কি করব? এই পুরা জায়গার এরিয়াটা বের করব। তো এরিয়াটা কত? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে হাফ বেজ কত? 34, হাইট কত? 8.5। কিন্তু এই পুরা যে এরিয়াটা কার জন্য? 1 কিপ লোডের জন্য। কিন্তু আমাদের লোডটা কত? 0.64। তো 0.64 দিয়ে গুণ দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো যখন এগুলো গুণ করা হয়েছে, এরপরে তোমার কাজ হইতেছে তোমার লাইভ লোডগুলা আর ইম্প্যাক্ট মোমেন্টটা যোগ করা। মানে কি? এই যে তুমি যে একটু আগে এই যে লাইভ লোড তুমি ট্রাকের জন্য পাইছো, টেন্ডেম লোডের জন্য পাইছো, লেন লোডের জন্য পাইছো। এখন ট্রাক আর টেন্ডেমের মধ্যে যেটা বড় তোমার সেটা নেওয়া লাগবে। এখন বড় কে? দেখো 375। তো তোমার আমি এখানে বড় লোডটা নিছি। বড় লোডটার সাথে কি গুণ দিছি? ইম্প্যাক্ট ফ্যাক্টর গুণ দিছি। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর গুণ দেওয়ার পরে সাথে আমরা কি লেন লোড যোগ দিছি। তাহলে আমরা কি আমাদের লাইভ লোডটা পেয়ে গেছি। এটা হচ্ছে টোটাল লাইভ লোড। কিন্তু চাকা কিন্তু দুইটা, তো দুইটা চাকার জন্য আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে দিয়ে আমরা 2E দ্বারা ভাগ করে একটা চাকায় কি পরিমাণ লাইভ লোড আসতেছে, এই লাইভ লোডটা আমরা এখানে ক্যালকুলেট করছি। তো এই হচ্ছে আমাদের লাইভ লোড। আর আগেই আমরা আমাদের ডেড লোড বের করে রাখছি। তো তাহলে এবার স্ট্রেংথ মানে এম স্ট্রেংথ
বের করার জন্য আমরা কি করছি, লোড কম্বিনেশন 1.25 ডেড লোড প্লাস 1.5 লাইভ লোড প্লাস, না এটা হচ্ছে 1.5 4.34, এটা কি, এটা হচ্ছে তোমার ওই যে ওয়ারিং কোর্স, আর 1.75 লাইভ লোড। এই তিনটাকে এই লোড কম্বিনেশন ইউজ করে আমরা আমাদের ডিজাইন মোমেন্ট কত পাইছি, 141.83। আর সার্ভিসের জন্য কোনো ফ্যাক্টর গুণ দিতে হয় না, জাস্ট যোগ দিয়ে দিতে হয়, তিনটা যোগ দিয়ে আমরা পাইছি এটা। তো আমরা আমাদের অঙ্ক এরপর থেকে ডিজাইন করার সময় আমরা এই মোমেন্টটা ইউজ করব, 141.83 কিপ ফিট। তো এরপর একটা ডি চেক করা হয়েছে এখানে। তো এই ডি চেকটা তুমি দেখলেই বুঝবা, এই ফর্মুলা সবার পরিচিত হয়তো আই থিঙ্ক। তো এই পরিচিততে আমাদের লোডটা করে আমরা ডি বের করছি। ডি বের করে দেখছি যে আমাদের যে থিকনেস আমরা যে দিছি, এই থিকনেস থেকে আমাদের ডিটা অনেক বেশি কম, রিকোয়ার্ড অনেক কম, কিন্তু আমরা দিয়ে রাখছি অনেক বেশি, 20 ইঞ্চি দিয়ে রাখছি। সো আমাদের ডিজাইনটা ওকে, ঠিক আছে। এরপরে আমরা আসি রেইনফোর্সমেন্ট ডিজাইনে। রেইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য ফার্স্টে আমরা দেখছি 3 ধরনের রেইনফোর্সমেন্ট ডিজাইন করতে হয়। একটা হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট, তারপর ডিস্ট্রিবিউশন, তারপর টেম্পারেচার শ্রিঙ্কেজ। তো মেইন রেইনফোর্সমেন্টে কেমনে করতে হয়, যে MU ডিভাইডেড বাই 0.9 মানে কি ফাই FY আর D মাইনাস A/2। তো এই সবগুলো ভ্যালু এখানে ঠিকমতো বসানো হয়েছে। আমার D ছিল 20.5, সো 20.5 বসাইছি। আমার F ছিল 72.5, তারপরে ফাই তো সবার জন্য সেম 0.9 করার পরে ট্রায়াল দিয়ে এই A আর AS আর A বের করা হয়েছে, C বের করা হয়েছে। তারপরে AS মিনিমামের ফর্মুলা সবাই তোমরা জানো, 200/FY, 200/FY BD। তো 200/FY করার পর এটা পাওয়া গেছে। তো এই পাওয়া যাওয়ার পরে আমরা কি করছি, নাম্বার 9 বার দিয়ে আমরা প্রোভাইড করে দিছি। তো নাম্বার 9 বার দিয়ে আমাদের কি পরিমাণ স্পেসিং আসে, তো এইটা আমাদের এইভাবে বের হয়েছে। তো এইটা তো মনে হয় এগুলো নিয়ে তেমন মাথায় কোনো কিছু নাই, সবাই আশা করি পারা উচিত কিভাবে স্পেসিং বের করে, তাই না? তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইছি মেইন রেইনফোর্সমেন্টটা 8.5 ইঞ্চিতে নাম্বার 9 বার দেওয়া লাগবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার যে স্পেসিংটা পাইলাম, এই স্পেসিংটা কি ঠিক আছে কিনা, আমাদের ম্যাক্সিমাম স্পেসিংকে ক্রস করতেছে কিনা সেটা চেক করার জন্য আমরা কি করছি, এই ফর্মুলাটা তোমাদের দেখাইছিলাম, এই ফর্মুলার সাহায্যে ম্যাক্সিমাম স্পেসিং কত সেটা আমরা বের করতেছি। তাহলে দেখি সেই ফর্মুলাতে আমাদের কোনটা কি বোঝায়, সেই ফর্মুলাতে আমাদের কোনটা কি বোঝায় সেটা হইলো এইখানে দেখো, তোমাদের বলে দেওয়া আছে এখানে গামা ই মানে হইতেছে এক্সপোজার ফ্যাক্টর, কত ধরবা, 1 ধরবা। ডিইটা কি বুঝাইতেছে, ডিইটা হচ্ছে ডিসি, thickness of concrete cover measured from extreme tension fiber to center of flexural reinforcement located closest, এটা। তো এখন যেটা হচ্ছে, এটা তুমি কেমনে ক্যালকুলেট করবা, এটা খুবই সহজ। তোমার এই টাইপের ছবি তো সবাই দেখছো, এটা বিমের এই টাইপের ছবি, যে এখানে রাউট থাকে, তাই না? তো এটা হচ্ছে একদম যেই তোমার এক্সট্রিম টেনশন কোথায় হয়, একদম এই জায়গায় হয়। তো এই যে ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের ডিসি, বুঝছো? এই ডিস্টেন্স। আর ক্লিয়ার কভারটা সাধারণত আমাদের 1.5 ইঞ্চি হয় বা 1 ইঞ্চি হয়। তো এটা আমাদের তোমার ডিসি। তারপরে এফএসএস পরিচয় তোমাদের দেওয়া আছে, স্টিলের টেনসাইল স্ট্রেস, সেটা তোমাদের সবার দেওয়া আছে 72 সামথিং ওইটা। তো এগুলা মানে করে, আর এইচটা কি, এইচটা হচ্ছে পুরোটা থিকনেস, পুরোটা হচ্ছে এইচ, ঠিক আছে, ওভারঅল থিকনেস অফ ডেপথ অফ কম্পোনেন্ট। তো এগুলো যদি করি তাহলে, সরি এখানটা বলেছে, এই এফএসএসটা বের করার ফর্মুলা দেওয়া আছে, এই যে একটু আগে আমরা করছি না, FY ইন্টু M সার্ভিস বাই M স্ট্রেংথ। তো এগুলোই আমরা এখন দেখবো যে এখানে কেমনে ক্যালকুলেট করতেছে। দেখো, ফার্স্টে আমাদের এই এস ম্যাক্স বের করার জন্য আমাদের বিএসটা লাগবে। বিএসটা কেন লাগবে দেখো, ফর্মুলাতে কিন্তু এই নিচে একটা বিএস আছে, সো এই বিএসটাকে বের করি। তো বিএস এর ফর্মুলা কি, বিএস এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস ডিসি বাই 0.5 H মাইনাস ডিসি। তাহলে এখানে 1 প্লাস ডিসি কত, 1.5, আর 0.7 22 থেকে 1.5 বিয়োগ করছি। 1.5 কই থেকে আসলো, 1.5 বের করার, এই ডিসি বের করার ফর্মুলা তোমার নিচে দেওয়া আছে, এই যে ডিসি তোমার সুন্দর দেওয়া আছে, 1 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি অফ মেইন বার। এখন তুমি মেইন বার কত ইউজ করছো, 9, নাম্বার 9 বার ইউজ করছো। তো নাম্বার 9 বারের ডায়ামিটার তোমার জানা আছে, তো ডায়ামিটারকে অর্ধেক করবা আর 1 ইঞ্চি যোগ দিবা, তো যত আসে ততই হচ্ছে তোমার এই ডিসি। তো ডিসি করলা, তাহলে তুমি বিএস পেয়ে গেলা। বিএস পেয়ে যাওয়ার পরে তোমার বের করতে হবে এফএসএসটা কি, FY ইন্টু M সার্ভিস বাই M মানে স্ট্রেংথ। তো এগুলো কই থেকে পাইছি, একটু আগেই আমরা কিন্তু বের করে রাখছিলাম,
এই যে এম স্ট্রেন বের করে রাখছি, এম সার্ভিস বের করে রাখছি। তো এগুলোকে আমরা এখানে বসাই দিলে এফএসএসটা পেয়ে যাব। এফএসএস পেয়ে যাওয়ার পরে আমি যদি এস ম্যাক্সে আমার ফর্মুলাগুলোতে সবগুলো ভ্যালু ইনপুট করি, আমি অ্যান্সার পাবো হচ্ছে 10। তো 10 পেয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে দেখা যে আমাদের যে স্পেসিংটা, এই স্পেসিংটা এর থেকে বেশি কিনা। তো দেখছি না আমাদেরটা ঠিকই আছে, আমাদেরটা 8.5 মানে কম আছে, তাহলে আমাদেরটা ওকে। তাহলে আমরা কি করলাম, আমাদের মেইন রেনফোর্সমেন্টটা এইভাবে প্রোভাইড করে দিলাম। সো আমাদের মেইন রেনফোর্সমেন্টের ক্যালকুলেশন ডান। এরপরে আমরা আসি হইতেছে ডিস্ট্রিবিউশন বার রেনফোর্সমেন্টে। ডিস্ট্রিবিউশন বার রেনফোর্সমেন্টের হইতেছে আমাদের জানতে হবে আমাদের মেইন বারটা কোন বরাবর আছে। তো কিছুই যদি তোমার কোশ্চেনে বলা না থাকে, তুমি ধরে নিবা তোমার মেইন রেনফোর্সমেন্টটা অলওয়েজ প্যারালাল টু ট্রাফিক থাকবে। তো তোমার মেইন বারটা যদি প্যারালাল টু ট্রাফিক হয়, তাহলে তুমি কোন ফর্মুলা ইউজ করবা? প্যারালাল টু ট্রাফিক প্রথম ফর্মুলা ইউজ করবা। সো এখানে আমাদের প্রথম ফর্মুলা ইউজ করা হয়েছে 100/√s। এই যে এখানে দেওয়া আছে 100/√s, এসটা কিন্তু আমাদের 34। তো বলা আছে যদি তোমার 100/√s লেস দেন 50% অফ এস মেইন। এখন তোমার কিন্তু 100/√s বের করতে হবে, কত আসছে 17.15%। তো এটা 50% থেকে ছোট। সো তোমার এজ ডিস্ট্রিবিউশন কি, এই যে 17.15% অফ মেইন রেইনফোর্সমেন্ট, এটা কিন্তু মেইন। এটা কোথায় পাইছি, এই যে এখান থেকে পাইছি, এই যে ইউজ করতেছি 1.35, এখান থেকে এই জিনিসটা আমরা পাইছি। তাহলে ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট পড়ার পরে আমরা এজ ডিস্ট্রিবিউশন পাই গেলাম। ডিস্ট্রিবিউশন পাই যাওয়ার পর তারপর আমরা সেম কাহিনী নাম্বার 4 বার দিয়ে স্পেসিং বের করছি। স্পেসিং বের করার পরে আমরা এস ম্যাক্স আবার খুবই শর্ট উপায়ে বের করা যায় 5t। তো এটা দেখা গেছে যে আমাদেরটা ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রোভাইড করে দিচ্ছি, শেষ। এরপরে আমরা আসি টেম্পারেচার শ্রিঙ্কেজ। টেম্পারেচার শ্রিঙ্কেজের জন্য আমাদের এস এর ভ্যালুটা হইতেছে 1/8 ইঞ্চি স্কোয়ার। তো 1/8 ইঞ্চি স্কোয়ার তুমি যদি সুন্দর মতো বসায় দাও, এটা মুখস্থ বলতে গেলে কেমন ঝামেলা কিছু নাই। স্পেসিংটা এত আসবে। নাম্বার 3 বার প্রোভাইড করতেছি। নাম্বার আর এস ম্যাক্সটা হচ্ছে 18 ইঞ্চি। তাহলে আমাদের নাম্বার 3 বার দিয়ে তুমি 10 ইঞ্চি পর তুমি টেম্পারেচার শ্রিঙ্কেজ বার দিবা। কিন্তু এটা কিন্তু অবশ্যই কী দেওয়া লাগবে, বোথ ডিরেকশন দেওয়া লাগবে, বোথ ডিরেকশনে টপে খেয়াল রাখা লাগবে। ওকে, তো এই যদি আমাদের সব কিছু হয়, তাহলে এগুলো চেক করার পরে আমরা যেটা করলাম চেক ফর মিনিমাম রেইনফোর্সমেন্ট, চেক ফর ক্র্যাকিং মোমেন্ট। এটা আমাদের তেমন একটা বেশি লাগে না, বাট তুমি তাও চেক করতে পারো যে তোমার রডটা কি, তুমি যেই রডটা প্রোভাইড করলা এই রডে তোমারটা ক্র্যাক করবে কিনা। তো এটার জন্য আমরা এফ ক্রিটিক্যাল বের করলাম 7.5√fc', এটা তো মুখস্থ সূত্র। তারপরে তোমার আই ক্রিটিক্যালের জন্য মানে কি, তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কি bh³/12। সো এখানে বি হচ্ছে আমাদের 12, মানে প্রতি ফিটের জন্য বের করতেছি, আর আমাদের টি হচ্ছে 22 ইঞ্চি। তাহলে bh³/12 করলে আমাদের এটা আসতেছে। এরপরে আমাদের হচ্ছে ক্রিটিক্যাল মোমেন্টের জন্য আমরা ফর্মুলা বসাই দিছি, সেটা হইতেছে এটা হচ্ছে কি সূত্র, ওই যে MY/I স্ট্রেস, ঠিক আছে, MY/I সমান ছিল কি স্ট্রেস। তো এটার মাধ্যমে আমরা কিন্তু ক্রিটিক্যাল মোমেন্টটা বের করছি। এই যে এর জন্য তোমার স্ট্রেস তোমার দেওয়া আছে কত, যে এই যে তোমার স্ট্রেস এটাই তোমার এটা, আর ওয়াই তোমার দেওয়া হচ্ছে এই যে এটা 22-22-এর অর্ধেক, আর আই তুমি বের করছো, এই যে বের করছো। তাহলে তুমি যদি এগুলো বসায় দাও ঠিকমতো, তুমি কিন্তু ক্রিটিক্যাল মোমেন্ট পাই যাবা। তো দেখা যাবে যে ক্রিটিক্যাল মোমেন্টটা আমাদের যে ডিজাইন মোমেন্ট এটা অনেক কম। এর মানে কি, আমাদেরটা ক্র্যাক করবে না, ঠিক আছে। সো আমাদের ঠিক আছে। তো এরপরে আমরা আসি হচ্ছে ডাবল বারের ক্যালকুলেশন। টোটাল একটা মাত্র ম্যাথ এটা। ডাবল বারের ক্যালকুলেশন তুমি যদি দেখো, তুমি একেবারে সুন্দর মতো এখানে দিয়ে দেওয়া আছে, এই যে এখানে দিয়ে দেওয়া আছে। ফার্স্টে তুমি কি বের করবা, এস মিন বের করবা। তো এস মিন বের করার পরে তোমারটা 0.0015 বিটি, বি কত 12, আর টি হইতেছে তোমার থিকনেস 22 ইঞ্চি। তো তুমি প্রতি স্ট্রিপের জন্য করতেছো, তো এটাই করা হয়েছে এখানে, ঠিক আছে, এত ইঞ্চি করার পর তারপর সেম কাহিনী তুমি নাম্বার 3 বার দিয়া, এখানে নাম্বার 4 বার দেওয়া হয়েছে, হ্যাঁ নাম্বার 4 বার দিয়ে করা হয়েছে। নাম্বার 4 দিয়ে তুমি স্পেসিং বের করছো, স্পেসিং বের করে দেখাইছো যে এস ম্যাক্স থেকে কম আছে, তাহলে ওকে, তাহলে আমরা ডাবল বার এটা প্রোভাইড করবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের যে স্ল্যাব ব্রিজ, এই স্ল্যাব ব্রিজের অর্ধেক পর্যন্ত মোটামুটি আমাদের হয়েছে। এখন আমরা সবকিছু রড বের করলাম। এরপরে আমার কাজ হচ্ছে এজ বিম বের করা, ঠিক আছে। মানে আমরা আমাদের ডিজাইনের শুরুতে আমরা যেটা দেখছিলাম সেটা হইতেছে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ডেস্ক স্ল্যাব আর একটা হচ্ছে কার বিম। তো আমরা ডেস্ক স্ল্যাবটা ডিজাইন মোটামুটি আমরা দেখলাম।
কিন্তু ডিটেলিং বাকি আছে। ডিটেলিং মানে কি, তুমি ছবি আঁকে তোমার দেখাইতে হবে। তো এই যে আমাদের যেটা হইতেছে এবার ছবি আঁকা, ছবি আঁকাটা ভালো মতো জিনিসটা বুঝতে হবে। দেখো এটা হচ্ছে একটা কি লংগিটিউডিনাল সেকশন। এটা মানে তুমি তোমার লেকের মধ্যে দাঁড়াইলে তুমি এমন টাইপের ছবি দেখতে পাবা। এখন আমাদের মেইন বারটা কি বলছে, গাড়ি কিন্তু এদিকে চলতেছে, গাড়ি এদিকে চলে, তাহলে মেইন বারটা কি, এই যে দেখতে পাইতেছো লম্বা লম্বা যে বার, এটাই কিন্তু আমাদের মেইন বার। দেখো এটা কিন্তু সুন্দর মতো স্পেশালভাবে দেখানো হয়েছে তীর চিহ্ন দিয়ে। এরপরে এই মেইন বারের ঠিক উপরে, মেইন বারের ঠিক উপরে হইতেছে এগুলো কি ডিস্ট্রিবিউশন বার। এই যে নাম্বার 4 @ 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্ট্রিবিউশন বার। আর উপরের যে লেয়ার, উপরের লেয়ারের দুইটাই হইতেছে কিন্তু এই যে লম্বাটা দেখতে পাইতেছো আর এই যে গোল গোল দেখতে পাইতেছো, এই দুইটাই হইতেছে তোমার কি টেম্পারেচার শ্রিঙ্কেজ বার। আর এই তোমার তোমার হচ্ছে যে এইচ বিম আর অ্যাপার্টমেন্টের মধ্যে যেই কানেকশন তৈরি করে এইটা যেটা, সেটা হচ্ছে তোমার কি ডাওয়াল বার। এই যে আমি যে মার্ক করে দেখালাম, এই ডাওয়াল বারটা নাম্বার 4 ডাওয়াল বার। ঠিক আছে, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়। তোমার এমনও হইতে পারে, তোমার আমি ম্যাথ দিলাম না, তোমার বলে দিলাম যে মেইন বার এত, প্যারালাল টু ট্রাফিক, ডিস্ট্রিবিউশন বার এত, তারপরে টেম্পারেচার শ্রিঙ্কেজ এগো। তুমি লংগিটিউডিনাল সেকশনে ছবি আঁকা এই রডগুলোকে দেখাও, আঁকা দেখাও, তখন তোমার এই ছবিটাতে সুন্দর মতো এইভাবে আঁকতে হবে। তো এটা হচ্ছে লংগিটিউডিনাল সেকশন। আরটা হচ্ছে ক্রস সেকশন। তো ক্রস সেকশনে আমাদের যেটা দেখো কি বলতেছে, এই যে ক্রস সেকশনটা কি, তুমি ধরো তুমি এই যে পুরো ব্রিজটা আছে, এই ব্রিজটাতে তুমি এবার মাঝখান দিয়ে কাটলা, মাঝখান দিয়ে কাটার পর তারপর তুমি তাকাইলে তুমি কি কি দেখতে পাবা। ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখো তুমি মাঝখান দিয়ে কাটো, মাঝখান দিয়ে যদি এবার কেটে দাও, তারপর যদি তাকাও এদিকে, তাহলে তুমি দেখতে পাবা হচ্ছে এমন একটা সিনারি দেখতে পাবা। এই পাশে তোমার কি এইচ বিম, যেটা আমরা এখনো ডিজাইন করি নাই, এইচ বিম। আর এবার তুমি যদি তাকাও তাহলে কিন্তু দেখবা তুমি গোল গোলগুলো, এবার কি আর গোল গোলগুলো কি দেখবা, গোল গোলগুলো হইতেছে আমাদের কি মেইন বার। ঠিক আছে, গোলগুলো হলো হচ্ছে আমাদের মেইন বার। আর ডিস্ট্রিবিউশন বারটা হচ্ছে এই যে রেড কালার, যেটা আমি দাগাইতেছি রেড কালার যেটা। তো উপরেরটা হইতেছে যেটা স্ট্রেট দেখতে পাইতেছে, স্ট্রেট, সেটা হচ্ছে তোমার কি ডিস্ট্রিবিউশন বার। আর উপরেরটা তো দুইটাই তোমার কি টেম্পারেচার শ্রিঙ্কেজ, এটা নিয়ে আমাদের ঝামেলা নাই, সো এটা দেখাইলাম। আর হচ্ছে এইচ বিম যখন ক্যালকুলেট করবো তখন তুমি আর কি এটা পুরো রাখতে পারবা। সো তোমার যেটা কাজ সেটা হলো এই স্ল্যাব ব্রিজ যখন আঁকবা তখন শুধুমাত্র লংগিটিউডিনাল সেকশনটা আঁকবা, আর হইতেছে স্ল্যাবের এই যে টপ ভিউটা আঁকবা। টপ ভিউ, টপ ভিউটা কি, আমি যদি একদম টপ থেকে দেখি, টপ থেকে আমি কি কি বার দেখতে পাবো। আমার যে যদি এই যে দেখতে পাইতেছে, এগুলো কিন্তু আমাদের তোমার সাপোর্ট, এখানে সাপোর্ট, গাড়ি কিন্তু এই দিকে চাইতেছে, গাড়ি এইদিকে চলাচল করতেছে। তো এই যে টপ থেকে তুমি দেখতে পাও এই প্যারালাল টু ট্রাফিকগুলো কি, প্যারালাল টু ট্রাফিকগুলো হইতেছে আমাদের মেইন বার। না আমি টুলটা বললাম, সেটা হচ্ছে সেটা না, সেটা হচ্ছে গাড়িটা চলতেছে হচ্ছে এই দিকে যাচ্ছে গাড়িটা। ঠিক আছে, গাড়িটা কিন্তু এদিকে যাচ্ছে, এই পাশে একটা সাপোর্ট, এই পাশে একটা সাপোর্ট। তো গাড়িগুলো এই পাশে গেলে গাড়ির প্যারালালি যাবে হইতেছে আমাদের মেইন বার, এই যে এ দেখানো আছে নাম্বার 9 মেইন বার। আর এই প্যারালাল ট্রাফিকের ঠিক পারপেন্ডিকুলার নিচের দিকে, ঠিক পারপেন্ডিকুলার নিচের দিকে। তো আমার মনে হয় এই জিনিসটা আমি তোমাদেরকে যদি ছবি তাইকা দেখাই তাহলে তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই এই জিনিসটা আমি তোমাদের ছবি তাইকাই দেখাই, তাহলে যেটা হচ্ছে আমি কি করবো, একটা টপ ভিউ আঁকতেছি, তাই না, ধরো এটা টপ ভিউ আঁকতেছি। তো আমাদের এই পাশে কিন্তু একটা এইচ বিম আছে, এইচ বিম আছে, এই পাশেও একটা কিন্তু এইচ বিম আছে। ঠিক আছে, এইচ বিম, এইচ বিম। এখন এই হচ্ছে আমাদের স্ল্যাব, এই স্ল্যাবের এই পাশে হচ্ছে কি তোমার রাস্তা, এই পাশে তোমার রাস্তা। ঠিক আছে, এদিকে তো গাড়ি ঘোড়া কিন্তু তোমার এদিকে যায়, এদিকে ট্রাফিক যাইতেছে, এদিকে আসতেছে, এদিকে ট্রাফিক যাইতেছে, এদিকে আসতেছে, এটা হইতেছে ট্রাফিক। ঠিক আছে, তো এই ট্রাফিকের প্যারালাল হইতেছে কি তোমাদের কি মেইন বার। এই যে ট্রাফিকের প্যারালাল তোমার এই বারগুলো, তুমি মেইন বারগুলো এইভাবে তুমি বসাই দিবা, এইভাবে বসাই দিচ্ছ। ঠিক আছে,
তারপর ট্রাফিকের প্যারালাল যদি বেইন বার হয়, এরপর তোমার কাজ হইতেছে ডিস্ট্রিবিউশন বার। ডিস্ট্রিবিউশন বার কি? এই যে প্যারালাল বার লালগুলোর ঠিক অপোজিটে ডিস্ট্রিবিউশন বার, যেটা আমি নীল নীল লাইন দিয়ে আঁকতেছি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। ঠিক আছে, এরপর হইল এটার উপরের লেয়ারে এই যে আমরা লাল আর নীলের যেটা লেয়ার ম্যাশ দিলাম, এই ম্যাশের ঠিক উপরে সেম টাইপের একটা ম্যাশ হবে, সেটা হইতেছে সবুজ কালার যেটা দিতেছি আমি, এটা হইতেছে তোমার কি টেম্পারেচার শ্রিঙ্কেজ বার। এখন এটা অনেক অনেক বুঝতে হিজিবিজি না, তো এটাকে হিজিবিজি যাতে না হয় এটার জন্য আমরা যেটা করি সেটা হলো এই লাল বারটাকে একটা বার আমরা আঁকি, আঁকে আমরা এটাকে এইভাবে ইয়া করে দেখায় দিই। এটা হইতেছে এইখান থেকে এই পর্যন্ত কন্টিনিউ করবে। এরপর আমাদের একটা ডিস্ট্রিবিউশন বার আঁকছি। এই বারটা কি হইতেছে? এই বারটা এইখান থেকে এই মাথা থেকে এই পর্যন্ত বারবার মানে 1 2 এইভাবে যাইতেছে আর কি, এইভাবে যাইতেছে। এরপরে সিমিলার ডিস্ট্রিবিউশন বার হইলো। এরপরে কাজ হইতেছে তুমি একটা দেখাইবা, একটা হইতেছে টেম্পারেচার শ্রিঙ্কেজ এইদিকে, একটা টেম্পারেচার শ্রিঙ্কেজ এদিকে। যেটা লম্বা গেছে এটা এদিকে কন্টিনিউ করবে, এদিকে বরাবর যাবে, আর যেটা হরিজন্টাল সেটা হচ্ছে এই দিক বরাবর যাবে, এই পার থেকে এই পার পর্যন্ত। তো এই যে তুমি এতে কি পাইছো, বিতে কি পাইছো, সিতে কি পাইছো, ডিতে কি পাইছো, মানে এতে কোনটা নাম্বার 9 বার দিছি, বিতে কি দিছি, সিতে কি দিছি, এই সবগুলো তুমি এই ছবির মতো এই যে এখানে ল্যাব রিপোর্টের মতো এখানে লিখে তোমার স্ল্যাব ব্রিজের সাবমিট করবা। তো আজকে হচ্ছে আমাদের এইটুকুই, আমরা আমাদের স্ল্যাব ব্রিজের অর্ধেকটাই আমরা করব। এরপর নেক্সট উইকে তোমরা এইটুক পর্যন্ত ল্যাব রিপোর্ট কমপ্লিট করে আনবা। তো তোমাদের ল্যাব রিপোর্টের টাইটেলটা হবে হচ্ছে, আমি লিখে দিই, টাইটেলটা হবে হচ্ছে ডিজাইন অফ ডেক স্ল্যাব অফ স্ল্যাব ব্রিজ। ঠিক আছে, সবার এই টাইটেলটা সেম থাকা লাগবে সবার। ব্রিজ বারণ বলেছে ডিজি। বলো এবার, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। স্যার আমাদের রিপোর্ট কি শুধু ক্যালকুলেশনই করতে হবে, আর এর আগে পরে কোনো থিওরি লেখা লাগবে না? এই যে আমি তোমার এই যে এক্সাম্পল ম্যাথ এটাও কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? তো এটাও দিয়ে দিলে তোমরা এটার মতো করেই তোমরা করতে পারবা, কিন্তু সবার ডাটা কিন্তু ভ্যারি করবে। কেন ভ্যারি করবে? কারণ সবার ডাটা কিন্তু ডিফারেন্ট। ডাটা কই থেকে পাবা? এই যে এখান থেকে ডাটা পাবা, এইখান থেকে সবার ডাটা থেকে তোমরা ডাটা বানায় নিবা সবাই, প্রত্যেক। স্যার আমি বলছি যে এইখানে কোনো থিওরি লেখা লাগবে কিনা এই রিপোর্টে? আমি তোমার কোনটা ফলো করতে বলছি, যে এটা এখানে কোনো থিওরি আছে তোমার কাছে, তুমি দেখতেছো? স্যার একটু স্যার মানে একটা রিকোয়েস্ট ছিল স্যার, আমাদের কি স্যার ক্লাসটা রেকর্ড করা হয়েছে? এখন বললে হবে? স্যার আমি স্যার একটু লেটে জয়েন করছি, মানে কারেন্ট ছিল না, তো এই জন্য স্যার ওয়াইফাই পাচ্ছিলাম না। ঠিক আছে, রেকর্ড করা হয়েছে, স্যার আমাদের পিডিএফ গুলো একটু দিয়ে দিলে ভালো হইতো। দিয়ে দিব, সমস্যা নেই, এখনই দিয়ে দিব।